আজকের ভিডিওটিতে বায়ুর সঞ্চয় কাজ ও সৃষ্ট ভূমিরূপ এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিতে বায়ুর সঞ্চয় কাজের ফলে প্রধানত দুটো যে প্রধান ভূমিরূপ তৈরি হয়ে থাকে, অর্থাৎ বালিয়াড়ি এবং লোয়েস সমভূমি, এই বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথমেতে আমরা দেখব যে বালিয়াড়ি বলতে কি বোঝায়। তো বালিয়াড়ির সংজ্ঞাতে বলা হচ্ছে যে বায়ুর গতিপথে শিলাস্তূপ, গাছপালা ও ঝোপঝাড়ের বাঁধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ ঢিবির বালির ঢিবি গড়ে ওঠে তাকে বালিয়াড়ি বলে। তো এবারেতে আমরা একটি চিত্রের মাধ্যমেতে এই বালিয়াড়ি কাকে বলে যেটা আমরা এক্ষুনি জানলাম, তো সেটা বুঝে নেব। তো মরুভূমিতে আমরা মরুভূমি যেগুলো হয় আমাদের, যেখানেতে আমাদের বায়ুর কাজের প্রাধান্য সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত উষ্ণ মরু অঞ্চলগুলো রয়েছে, যেমন সাহারা, কালাহারি মতন যে সমস্ত মরুভূমি আমাদের ভারতবর্ষের থর মরুভূমি ইত্যাদি। তো এই মরুভূমিতে যখন বায়ু প্রবাহিত হয় তখন সেটি খুব জোরে বায়ু প্রবাহিত হয় এবং সেই বায়ুর সঙ্গে মরুভূমির যে বালি, সেই বালিও কিন্তু বায়ুর সঙ্গে মিশে প্রবাহিত হয়। এবারে সেই যে বায়ু আছে, সেই বায়ুর গতিপথেতে যদি কোনো ঝোপঝাড় বা কোনো উচ্চভূমি যদি থাকে, মানে কোনো টিলা বা ঢিবি যদি অবস্থান করে, তাহলে কি হয়, সেই বায়ু সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, ওই যে বায়ুর মধ্যে যে বালিকণাগুলো থাকে, সেই বালিকণাগুলো সেইখানেতে জমা হয়, মানে সঞ্চিত হয় এবং আস্তে আস্তে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়াটা যখন চলতে থাকে, তখন সেখানেতে এই বালির ঢিবি বা বালির পাহাড়, যেটাকে আমরা বালিয়াড়ি বলছি, সেটা তৈরি হয়। তো দেখো, এই যে চিত্রটা রয়েছে, এই চিত্রটার মাধ্যমে আমরা সেই ব্যাপারটাকে বুঝে নেব। তো এখানেতে একটি বালিয়াড়ি দেখা যাচ্ছে, মানে বালিয়াড়ি তৈরি হয়েছে, যেটাকে ইংরেজিতে ডিউন বলছে। তো বায়ু প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে, না বায়ু এদিক থেকে প্রবাহিত হচ্ছে, যে এই দেখো এই অ্যারোটার মাধ্যমে দেখানো হয়েছে। আর এইখানটাতে একটা উঁচু ঢিবির অবস্থান আমরা কল্পনা করে নিচ্ছি, মানে এটা তো বালির জনের ঢিবি, মানে যে ঢিবিটাতে বায়ুটা বাধাপ্রাপ্ত হয়েছে, তো সেটা কি হয়েছে না, এই বালির তলাতে চাপা পড়ে যায় দীর্ঘদিন ধরে আস্তে আস্তে। তো এবারে এই যে এইখানটাতে আমরা একটা ঢিবি কল্পনা করে নিচ্ছি, যে এখানটাতে একটা উঁচু ঢিবি রয়েছে বা বড় কোনো ঝোপঝাড় রয়েছে, যেখানটাতে কি হচ্ছে, এই বায়ুর মাধ্যমেতে যে বালিটা উড়ে আসছে সেইটা এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ যখনই হচ্ছে এই বায়ুটা যখন এদিকে আসছে প্রবাহিত হয়ে, তখন কি হচ্ছে না, এখানে যে এই ঢিবিটা আছে, সেই ঢিবিতে এই বায়ুটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, এই বায়ুর মধ্যে যে সূক্ষ্ম যে বালিকণাগুলো রয়েছে, সেই বালিকণাগুলো এইখানটাতে সঞ্চিত হচ্ছে এবং লক্ষ লক্ষ বছর ধরে দেখা যাচ্ছে যে এইখানটাতে সঞ্চিত হতে হতে এরকম একটা উঁচু বালির ঢিবি তৈরি হচ্ছে এবং যেটাকে আমরা বলছি যে বালিয়াড়ি। তো এইভাবে কিন্তু বালিয়াড়ি তৈরি হয়ে থাকে। মনে রাখবে যে বায়ুর গতিপথে যদি কোনো বাধার সৃষ্টি হয়, মরুভূমিতে যখন বায়ু প্রবাহিত হয়, তখন সেই বায়ুর গতিপথে যদি কোনো বাধার সৃষ্টি হয়, মানে কোনো উঁচু ঢিবি বা টিলা যদি থাকে বা ঝোপঝাড় থাকে, তাহলে কি হয়, বায়ু সেখানে বাধাপ্রাপ্ত হয়ে সেই বায়ু মানে বাধাপ্রাপ্ত হয় এবং সেই বায়ুর মধ্যে যে বালুকণাগুলো থাকে সেগুলো সেখানে সঞ্চিত হতে থাকে দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে। যখন এগুলো সঞ্চিত হতে থাকে, তখন এরকম একটি উঁচু বালির ঢিবি বা পাহাড় তৈরি হয়, তো যেটাকে আমরা বালিয়াড়ি বলি এবং ইংরাজিতে যাকে বলা হচ্ছে ডিউন। এরপরেতে আমরা জানবো যে বালিয়াড়ি আছে, বালিয়াড়ি কত রকমের হয়। তো বালিয়াড়ি বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এখানে আমরা প্রধানত দু রকমের যে বালিয়াড়ি, সেই দু রকমের প্রধান বালিয়াড়ি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বিজ্ঞানী ব্যাগনল্ড যে বালিয়াড়িকে যে প্রধান দুটো ভাগে ভাগ করেছেন, অর্থাৎ বারখান বা তির্যক বালিয়াড়ি আর সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তো এই দুটো বালিয়াড়ি সম্পর্কে আমরা এখানেতে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেতে বারখান বা তির্যক বালিয়াড়ি কাকে বলে এবং এর কি কি বৈশিষ্ট্য দেখা যায় এবং কিভাবে এই বারখান তৈরি হয়ে থাকে, তো সেটা আমরা জানব। তো বারখানের সংজ্ঞাতে বলছে, দেখো, যে তুর্কি শব্দ বারখানের অর্থ বালির পাহাড়, আর বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বারখান বলে। তো এই বারখান কিভাবে তৈরি হয় সেটাও একটু আমরা এই ছবিটার মাধ্যমে বুঝে নেব। অর্থাৎ এটা হচ্ছে বারখানের ছবি, বারখান এরকম দেখতে হয়ে থাকে। তোমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকেতেও বারখানের খুব সুন্দর ছবি আছে। তো
দেখো এইখানেতে এই যে বারখানটা তৈরি হয়েছে, বারখান দেখতে কীরকম হয় না, অর্ধচন্দ্রাকৃতি হয়, মানে আধখানা চাঁদের মতন খানিকটা এই বারখানের আকৃতি হয়ে থাকে। এবারে দেখো প্রথমেতে বলি যে প্রথমে বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে। দেখো এখানেতে উইন্ড ডাইরেকশন বলা রয়েছে, অর্থাৎ বায়ু প্রবাহের দিক। তো এই অ্যারোর মাধ্যমে দেখানো হচ্ছে যে বায়ু এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে। এবারেতে এই বায়ু প্রবাহের পথেতে কি হচ্ছে না, এইখানেতে যদি একটা কোনো ঢিবি থাকে তাহলে সেই ঢিবিতে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে এখানে বালিগুলোকে সঞ্চিত করছে। এইবারেতে এই যে বালিগুলো যে সঞ্চিত হচ্ছে, যদি এরকম সঞ্চয়ের আকারটা হয় যে এইরকম আধখানা চাঁদের মতন যদি হয়ে থাকে কালক্রমে, তাহলে এই ধরনের যে বালিয়াড়িগুলো হয় তাকে বলা হয় হচ্ছে বারখান বালিয়াড়ি। এই বালিয়াড়ির ক্ষেত্রে দেখা যায় যে এরকম দুটো শিং থাকে, এই যে এইদিকে একটা শিং এবং এইদিকে একটা শিং, তো আর এর শেপটা ঠিক এরকম হয়ে থাকে। তো এইভাবে বারখান বালিয়াড়ি তৈরি হয়ে থাকে, মানে আরও অন্যান্য যে সমস্ত বালিয়াড়িগুলো যেভাবে তৈরি হয়ে থাকে, বারখানও ঠিক সেইভাবেই, মানে বায়ুর প্রবাহ পথে কোনো বাধা থাকলে মানে বালিয়াড়ি যেরকমভাবে তৈরি হয় ঠিক তেমনভাবে হয়, কিন্তু এর যে আকার আকৃতি আছে সেইগুলোর কিন্তু মানে প্রভেদ রয়েছে, পার্থক্য রয়েছে। প্রত্যেকটা বালিয়াড়ির যে আকার এবং আকৃতি সেগুলো কিন্তু ভিন্ন হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু তাদের নামগুলো হয়। কিন্তু প্রত্যেকটা বালিয়াড়ির সৃষ্টির ক্ষেত্রে কিন্তু যে মানে একটা সামঞ্জস্য, মানে মানে কি বলবো, মানে প্রত্যেকটা বালিয়াড়ি তৈরি হওয়ার ক্ষেত্রে একটা মানে মিল কিন্তু থাকে, মানে পুরো এক প্রাথমিক যে ব্যাপারটা, মানে প্রাথমিক যেভাবে বালিয়াড়ি তৈরি হয়ে থাকে সেটা কিন্তু সব বালিয়াড়ির ক্ষেত্রেই মোটামুটি একই থাকে, কিন্তু আকার এবং অবস্থানগত কিন্তু পার্থক্য হয়ে থাকে। তো মনে রাখবে যে এই যে বারখান হয়, এই বারখান যেটা হয় কি না, এই বারখান বালিয়াড়ি বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে, অর্থাৎ দেখো এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই আড়াআড়িভাবে কিন্তু এই বারখান বালিয়াড়ি কিন্তু গড়ে উঠেছে। তো বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে এই বারখান গড়ে ওঠে এবং এর দেখতে হয় ঠিক এরকম আধখানা চাঁদের মতন। আর এই দিকটা, এই যে বায়ু প্রবাহের এই দিকটা, এটা হচ্ছে বায়ু প্রবাহমুখী ঢাল, অর্থাৎ এটাকে প্রতিবাদ ঢাল বলা হয়ে থাকে বারখান বালিয়াড়ি। অর্থাৎ বারখান বালিয়াড়ির যে ঢালটাতে বায়ু প্রথমে এসে ধাক্কাটা দেয় সেইটাকে কিন্তু প্রতিবাদ ঢাল বা বায়ুপ্রবাহমুখী ঢাল বলে। আর এইটার অপোজিটের যে এই যে ঢালটা আছে এটাকে বিপরীত ঢাল, মানে বায়ুপ্রবাহের বিপরীত দিকের ঢাল বলে বা অনুবাদ ঢাল বলা হয়ে থাকে। আর এদিকের ঢালটা কিন্তু খুব খাড়া হয়ে থাকে, আর এদিকের যে ঢালটা থাকে সেই ঢালটা কিন্তু অতটা খাড়া হয়ে থাকে না। তো এইটা এবারেতে আমরা যেটা দেখবো যে সেটা হচ্ছে যে এই যে বারখান বালিয়াড়ি আছে, এই বারখান বালিয়াড়ির যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি। তো প্রথমে দেখো যে বায়ুপ্রবাহের সাথে আড়াআড়িভাবে অবস্থিত এই বারখান বালিয়াড়ি। দ্বিতীয়ত আকৃতি অর্ধচন্দ্রের মতন, আর কিনারায় শিং থাকে, দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি সমান থাকে। প্রতিবাদ ঢাল উত্তল ও অনুবাদ ঢাল অবতল হয়ে থাকে। আর বারখানের শিং অংশ প্রসারিত হয়ে সিপ বালিয়াড়িতে পরিণত হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকেতে বিভিন্ন সময় অবজেক্টিভসেতেও করে। বারখানের যে শিং অংশ আছে সেটা প্রসারিত হয়ে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সিপ বালিয়াড়িতে পরিণত হয়ে থাকে। অর্থাৎ এই যে দুটো যে শিং হয় বারখান বালিয়াড়ির, এই শিং দুটো কিন্তু কালক্রমে আস্তে আস্তে এরকমভাবে প্রসারিত হয়ে আস্তে আস্তে কিন্তু সিপ বালিয়াড়িতে পরিণত হয়ে থাকে। আর এইটা যেটা প্রতিবাদ ঢাল, আর এইটা যে এই যে অনুবাদ ঢাল, এই প্রতিবাদ ঢালটা হচ্ছে উত্তল হয়ে থাকে এবং অনুবাদ যে ঢালটা অর্থাৎ এদিকের এই ঢালটা কিন্তু অবতল প্রকৃতির হয়ে থাকে। তো এই হচ্ছে বারখান বালিয়াড়ির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর বারখান বালিয়াড়ি পৃথিবীতে দেখতে পাওয়া যায় কোথায় না, পৃথিবীর সকল মরু অঞ্চলে, বিশেষ করে সাহারা কালাহারিতে প্রচুর বারখান দেখতে পাওয়া যায়। মানে সবই উষ্ণ মরু অঞ্চলেতে আমরা যেখানেতে বালির কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় সেখানেতে কিন্তু বারখান বালিয়াড়ি কিন্তু মানে দেখতে পাওয়া যায়। এটা খুব কমন একটা বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ, মানে বালিয়াড়ির মধ্যে। আর বিশেষ করে সাহারা এবং কালাহারিতে তো প্রচুর পরিমাণেতে বারখান দেখতে পাওয়া যায়। এর পরেতে আমরা বারখানের পরেতে দ্বিতীয় যে বালিয়াড়িটি রয়েছে সেটি হচ্ছে সিপ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তো সেটি কিভাবে, মানে তাকে মানে সিপ বালিয়াড়ি কাকে বলে এবং কিভাবে এই সিপ বালিয়াড়ি তৈরি হয় আর এর বৈশিষ্ট্যগুলো কি সেটা আবার দেখি। তো কাকে বলে না, আরবি শব্দ সিফের অর্থ হচ্ছে তলোয়ার। আর বায়ুপ্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শিরার মতো বালিয়াড়ি, মানে বালির পাহাড়গুলিকে সিপ বালিয়াড়ি বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে ছবিটি যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে সিপ বালিয়াড়ির ছবি। তো এই যে সিপ বালিয়াড়ি যেগুলো হয় এগুলো হয় কি না বায়ুপ্রবাহের সঙ্গে সমান্তরালে থাকে। অর্থাৎ এই দিক থেকে যদি বায়ু প্রবাহিত হয়, মানে এই যে দেখাচ্ছে দেখো এই দিক থেকে, তো এই বায়ুপ্রবাহের এই সমান্তরালভাবে কিন্তু এই সিপ বালিয়াড়িগুলো তৈরি হয়ে থাকে। অর্থাৎ এইগুলো কিন্তু সিপ বালিয়াড়ি, এই যে শিরার মতন যেগুলো রয়েছে শৈল শিরার মতন পরপর সমান্তরালেতে, এইগুলোকে বলা হয় হচ্ছে সিপ বালিয়াড়ি।
তো এই সিপ বালিয়াড়ি হচ্ছে বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে তৈরি হয়ে থাকে, অর্থাৎ যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তার সমান্তরালেতে এই সিপ বালিয়াড়ি গঠিত হয়ে থাকে। আর এই সিপ বালিয়াড়ি কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায় না, বায়ু প্রবাহের সমান্তরালে অবস্থিত হয়, সুদীর্ঘ ও সংকীর্ণ তরবারির মতন হয়, শীর্ষদেশ তীক্ষ্ণ করাতের মতো হয়, আর দুটি সিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে করিডোর বা গাসি বলে। অর্থাৎ এইটা ধরো এই একটা সিপ বালিয়াড়ি আর এই একটা সিপ বালিয়াড়ি, এই সিপ বালিয়াড়ির মধ্যবর্তী এই যে অংশটা যেটা রয়েছে এই অংশটাকে বলা হয় হচ্ছে করিডোর, আর সাহারা এগুলোকে গাসি নামে ডাকা হয়ে থাকে। আর এগুলো সুদীর্ঘ হয়, দেখো দেখলেই দেখতে পাবে যে এই ছবিতে যে এই যে বালিয়াড়িগুলো আছে এগুলো সুদীর্ঘ শৈলশিরার মতন কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তো আর এইগুলো হচ্ছে এই করিডোরগুলো, দেখো এই একটা করিডোর, এটা একটা করিডোর, এটা একটা করিডোর, প্রত্যেকটা যে মানে দুটো দুটো সিপ বালিয়াড়ির মধ্যে যে ফাঁকা যে অংশটা আছে এই ফাঁকা অংশগুলোকে করিডোর বলা হয়। আর এটা দেখা যায় কোথায় না, আবারও সেই কালাহারি, সাহারা কালাহারি থর মরুভূমিতে কিন্তু সিপ বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। তো সিপ বালিয়াড়ির পরে যে ভূমিরূপটি যেটি রয়েছে সেটা হচ্ছে লোয়েস সমভূমি। তো এই লোয়েস সমভূমি কাকে বলে তার আগে জানবো যে এই লোয়েস ব্যাপারটা কি, লোয়েসটা কী জিনিস। তো লোয়েস একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু, অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানেতে মানে আসা যে বস্তু যেটা আর কি স্থানচ্যুত হয়ে যে বস্তুটা হয় সেটাকে লোয়েস বলছে জার্মান ভাষাতে। আর এই লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন কিন্তু জার্মান ভূবিজ্ঞানী রিক্টোফেন। আর লোয়েস সমভূমি কাকে বলছে দেখো না, মরুভূমির হলুদ ও ধূসর রঙের কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট ও অভ্র খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম, আর যার মাপ হচ্ছে 20 থেকে 25 মাইক্রোমিটার শিথিল ধুলি বা বালিকণাকে লোয়েস বলছে। মানে খুবই সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ধুলো এবং বালিকণা মরুভূমিতে তৈরি হয় সেটাকে বলছে লোয়েস। এবং এই লোয়েসের মধ্যে কিন্তু এই কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট, অভ্রের মতন খনিজ পদার্থগুলো কিন্তু মিশে থাকে। আর দেখতে এটা রঙটা মোটামুটি হলুদ ও ধূসর রঙের হয়ে থাকে। আর এই লোয়েস কি হয় না, মরু বা মরুপ্রায় অঞ্চলে লোয়েস কণা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। দেখো লোয়েস সমভূমিটা কিন্তু মরুভূমিতে তৈরি হয় না, মরুভূমি এই একটা জায়গাতে কিন্তু ক্লিয়ার হওয়া খুব দরকার আছে। এই লোয়েস সমভূমিটা বায়ুর সঞ্চয়জাত ভূমি, কিন্তু এই লোয়েস সমভূমিটা কিন্তু মরু অঞ্চলগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায় না। বিশেষত মানে কি হয় না, মরুভূমির যে বালি, সূক্ষ্ম যে বালিকণা যেটাকে আমরা লোয়েস বলছি, এই লোয়েস কণা কি হয় বায়ু দ্বারা বাহিত হয়, মানে উড়ে যায়, উড়ে গিয়ে মরুভূমি ছাড়িয়ে একটা কোনো দূরবর্তী স্থানেতে গিয়ে কিন্তু সঞ্চিত হয়। যখন ধরো বায়ুর গতিবেগটা আস্তে আস্তে কমে যায়, সেই গতিবেগটা কমে যাওয়ার পর আস্তে আস্তে বায়ুবাহিত ওই যে পদার্থ লোয়েস সেটা কিন্তু সেখানেতে আস্তে আস্তে মাটিতে কিন্তু সঞ্চিত হতে থাকে। ঠিক আছে, তো এই যে যেটা সঞ্চিত হয় সেটাকেই কিন্তু লোয়েস বলছে। আর এবং সেই লোয়েসের মাধ্যমেতে যে সমভূমি, যে সমতল ভূমিটা তৈরি হয়ে থাকে তাকে বলছে লোয়েস সমভূমি। দেখো এই উৎপত্তিটা এখানটাতে পড়লেই আমরা জানতে পারবো। দেখো যে মরুভূমির শিথিল লোয়েস কণা বায়ু দ্বারা ভাসমান অবস্থায় বাহিত হয়ে মরু অঞ্চলের বাইরে আর্দ্র বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে পলিকণা রূপে সঞ্চিত হয়, আর নিচু ভূভাগ ক্রমশ ভরাট হয়ে হালকা হলুদ রঙের লোয়েস সমভূমি গঠিত হয়। অর্থাৎ কি, এই যে বায়ুর সঙ্গে যে লোয়েস কণা ভেসে বেড়াচ্ছে, এই লোয়েস কণা যখন মরুভূমি থেকে ভেসে এসে এসে আস্তে আস্তে যদি কোনো আর্দ্র অঞ্চলেতে, বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলেতে যদি প্রবেশ করে তখন কি হয়, সেইখানে যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জলের সঙ্গে বায়ুতে ভাসমান ওই লোয়েস কণা তখন কী হচ্ছে, বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হয়, যেটাকে আমরা পলিকণা বলতে পারি। তো সেই ভূপৃষ্ঠেতে সেই যে লোয়েস কণা বা পলিকণা যখন বৃষ্টির জলের মাধ্যমেতে সঞ্চিত হচ্ছে, তখন কোনো নিচু ভূভাগে যদি এটা সঞ্চিত হয় তাহলে দেখা যায় যে সেখানে নিচু ভূভাগটা ক্রমশ ভরাট হয়ে আস্তে আস্তে একটা সমতল ভূমি তৈরি করছে, এবং সেই সমতল ভূমিকে আমরা বলছি হচ্ছে লোয়েস সমভূমি। আর এই লোয়েস সমভূমির বৈশিষ্ট্য কি না, বিশাল অঞ্চল জুড়ে গড়ে ওঠে, আর লোয়েসের অঞ্চল মানে লোয়েস অঞ্চল প্রবেশ্য উর্বর হয়, আর অবক্ষেপণের ফলে সৃষ্টি হলে এই লোয়েস সমভূমিতে স্তরবিন্যাস দেখা যায় না, যেটাকে এই যে পলির ব্যাপারটার সঙ্গে কী হয় যে আমরা পাললিক শিলাকে রিলেট করে ফেলি, এবং পাললিক শিলার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের স্তর দেখা যায় একটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত পলি গঠিত যে সমস্ত সমভূমি অঞ্চল যেগুলো রয়েছে বিশেষ করে নদীর পলি দ্বারা, সেইখানেতে কী হচ্ছে না, পাললিক শিলা ওই স্তরে স্তরে সঞ্চিত হওয়ার দরুন মানে পলিকণা স্তরে স্তরে সঞ্চিত হওয়ার দরুন কিন্তু সেখানে স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। কিন্তু এই লোয়েসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। লোয়েস কিন্তু নদীর মাধ্যমেতে সঞ্চিত হয় না, লোয়েস কিন্তু বায়ুতে ভাসমান একটা কণা, যে কণাটা মরুভূমি থেকে উড়ে এসছে
এবং বৃষ্টির জলের সঙ্গে যখন বৃষ্টি হয় কোনো আর্দ্র অঞ্চলেতে, সেই আর্দ্র অঞ্চলেতে সেই বৃষ্টির জলের সঙ্গে বায়ুতে ভাসমান সেই লোয়েস্ট কণা বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হয় এবং আস্তে আস্তে দীর্ঘদিন ধরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যদি এই প্রক্রিয়াটা চলতে থাকে, তাহলে দেখা যায় যে সেইখানেতে একটা সমতল বিশাল অঞ্চল জুড়ে একটা সমতল ভূভাগ তৈরি করে দেয়, যেটাকে কিন্তু আমরা লোয়েস্ট সমভূমি বলছি। যেহেতু এই লোয়েস্ট বা যেটাকে আমরা পলিকণা হিসেবে বলছি, এটা যেহেতু অধক্ষিপ্ত হয়, মানে বৃষ্টির জলের সঙ্গে যেহেতু এটা বায়ুমণ্ডলের থেকে যেহেতু নিচে পড়ে, সেই জন্য কিন্তু এই লোয়েস্ট সমভূমিতে কিন্তু কোনো স্তর দেখা যায় না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানেতে আমাদের যে চিত্রটা আছে লোয়েস্টের, সেটার মাধ্যমে একটু মানে আমরা জেনে নিই। দেখো, পৃথিবীর একটি অন্যতম লোয়েস্ট সমভূমি হচ্ছে চীনের হুয়াংহো নদীর অববাহিকা অঞ্চল। যেখানেতে কি হচ্ছে, দেখো এই যে গোবি মরুভূমি আছে, ঠিক আছে, গোবি মরুভূমিটা কোথায় অবস্থিত না, মধ্য এশিয়াতেই গোবি মরুভূমিটা অবস্থিত। এবং এই মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে এই বালুরাশি উড়ে গিয়ে চীনের হুয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে পৃথিবীর বৃহত্তম লোয়েস্ট সমভূমি তৈরি করেছে। অর্থাৎ এই হচ্ছে গোবি মরুভূমির অবস্থান। আর এইটা হচ্ছে গোবি মরুভূমির দিক থেকে এই চীনের হুয়াংহো নদী, এই যে দেখো হুয়াংহো নদী প্রবাহিত হয়েছে চীনের এই জায়গাটাতে। তো এই যে হুয়াংহো নদীর এই যে বিশাল যে অববাহিকা যে অঞ্চলটা আছে, এখানেতে কি হচ্ছে, দেখো এই যে গোবি মরুভূমির এই শুষ্ক অঞ্চল থেকে এখান থেকে বায়ু কী করছে, লোয়েস্টকে বয়ে নিয়ে আসছে, উড়িয়ে নিয়ে আসছে। দেখো বায়ু প্রবাহের দিকটাও বলেছে এইখানটাতে, লোয়েস্টকে উড়িয়ে নিয়ে আসছে। এবং নিয়ে আসার ফলেতে কী হচ্ছে, এই যে হুয়াংহো নদীর যে অববাহিকা অঞ্চল, এটা আর্দ্র অববাহিকা অঞ্চল। তো এই জায়গাটাতে যখন বৃষ্টিপাত হচ্ছে, তখন সেই বৃষ্টিপাতের সঙ্গে কী হচ্ছে, বায়ুতে ভাসমান সেই লোয়েস্ট কণা এইখানটাতে সঞ্চিত হচ্ছে। এবং সঞ্চিত হওয়ার দরুন কী হচ্ছে, এইখানটাতে এই লোয়েস্ট সমভূমি কিন্তু তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু লোয়েস্ট সমভূমি কিন্তু তৈরি হয়ে থাকে। আর এই লোয়েস্ট সমভূমি কিন্তু খুব উর্বর হয়ে থাকে। আর এই লোয়েস্ট সমভূমি যেটা একটু আগেই যেটা বললাম, যে বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ যেটা রয়েছে, যেটা বিশাল অঞ্চল জুড়ে, কারণ দেখেই বুঝতে পারছো যে এই যে হুয়াংহো নদীর যে এই যে বিশাল যে অঞ্চলটা, এখানেতে এই লোয়েস্ট সমভূমি তৈরি হয়েছে। আর লোয়েস্টের মধ্যে অঞ্চল প্রবেশ উর্বর হয়, যেহেতু এখানেতে এই যে পলির একটা ব্যাপার যেহেতু থাকছে, পলি গঠিত যেহেতু সমভূমি হচ্ছে, সেই কারণে কিন্তু এখানেতে চাষবাস ভালো হয়, মানে উর্বর যেহেতু, সেই কারণেতে। আর এখানে কিন্তু স্তর বিন্যাস দেখতে পাওয়া যায় না, যেটা বললাম যে অবক্ষেপণের ফলে তৈরি হয় বলেই কিন্তু এই লোয়েস্টের যে পলি রাশি আছে তাতে কিন্তু কোনো রকম স্তর দেখতে পাওয়া যায় না। তো এইভাবে কিন্তু লোয়েস্ট সমভূমি তৈরি হয়। মনে রাখবে যে এই যে মরুভূমি থেকে বালু রাশি যে উড়ে আসে, সেই বালু রাশি যদি কোনো আর্দ্র অঞ্চলেতে সঞ্চিত হয়, সেটা বায়ুর গতিবেগ কমে আসার জন্যও সঞ্চিত হতে পারে, কিংবা ধরো যখন আর্দ্র অঞ্চলে আসছে সেখানে বৃষ্টির জলের সঙ্গেতেও কিন্তু আকাশ থেকে কিন্তু যখন বৃষ্টি পড়ছে, তখন সেই বৃষ্টির জলের সঙ্গে কিন্তু বায়ুতে ভাসমান সেই লোয়েস্ট কণা কিন্তু ভূপৃষ্ঠে অধক্ষিপ্ত হয়ে কিন্তু এখানেতে সমভূমি তৈরি করছে। তো এইভাবে লোয়েস্ট সমভূমি তৈরি হয়ে থাকে। আর পরিলক্ষিত অঞ্চল যেটা তো বললাম, এটা মধ্য এশিয়ার গোবি মরুভূমির থেকে চীনের হুয়াংহো নদীর অববাহিকার যে লোয়েস্ট গঠন। এছাড়া কিন্তু আরও অন্যান্য অঞ্চল রয়েছে, যেরকম সাহারা মরুভূমির বালিকণা ইসরায়েলের দক্ষিণ অংশে উড়ে গিয়ে লোয়েস্ট গঠন করেছে। আমাদের ভারতের থর মরুভূমির বালিকণা উত্তর গুজরাটে উড়ে গিয়ে লোয়েস্ট গঠন করেছে। তো এইরকম বিভিন্ন উদাহরণ রয়েছে লোয়েস্ট সমভূমি। তো আজকের ভিডিওটি আমি এখানেতে শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।